প্রথমেই আমরা জেনে নিব যে আমাদের আজকের যে পাঠ সেই পাঠের নাম হচ্ছে অপরিচিতা এবং এই ছোট গল্পটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমরা আমাদের লেখক সম্পর্কে কিছু জানবো, যে তার জন্ম কত সনে, মৃত্যু কত সনে, তার বিখ্যাত গ্রন্থগুলো কি কি, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। যে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে তার জন্ম সন এবং মৃত্যু সন। ইংরেজি এবং বাংলা দুটোই তোমার এমসিকিউ এবং একই সঙ্গে জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো সুন্দরভাবে জেনে রাখতে হবে যে 1861 সনে 7ই মে হচ্ছে ইংরেজির জন্ম এবং একই সঙ্গে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ হচ্ছে বাংলা। তো এটার জন্য আমরা একটা সহজ বিষয় করতে পারি যে 593 যোগ করলে বাংলা সনের সঙ্গে আমরা ইংরেজি সনটা পেয়ে যাব। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা গুরুত্বপূর্ণ যে তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম হচ্ছে সারদা দেবী। বিশ্বকবি অভিধায়ী সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মধ্য দিয়ে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তাহলে কোন গল্প? ভিখারিণী। কোন গল্প? ভিখারিণী। কত বছর বয়সে? 16 বছর বয়সে। কত বছর বয়সে? 16 বছর বয়সে। কত বঙ্গাব্দে? 1284 বঙ্গাব্দে। তাহলে 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে ভিখারিণী গল্প লেখার মধ্য দিয়ে সে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছর, দীর্ঘ একটি জীবনকাল, তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। তাহলে তার যে গল্পগুচ্ছটি আছে, যেটি হচ্ছে অখণ্ড, মানে কোনো খণ্ড নেই। দেখা যাচ্ছে অনেক রচনা থাকে হচ্ছে খণ্ড 1, 2, 3, রবীন্দ্র রচনা বলে 1, 2, 3, 4 অনেক খণ্ড থাকে, যেটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, বঙ্কিমের রয়েছে, অন্যান্য যারা সাহিত্যিক আছেন তাদের আছে। কিন্তু তার যে গল্পগুচ্ছটি, যেখানে অসংখ্য ছোট গল্পকে সংকলিত করা হয়েছে, সেখানে সেই যে বইটি, সেই বইটি হচ্ছে একটি অখণ্ড বই এবং সেখানে 95টি ছোট গল্প রয়েছে। এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানির গল্প। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানির গল্প। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। এটি একটি তোমাদের জানার বিষয় যে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কবে? সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময় রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃত গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, উপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে যেমন চোখের বালি, তার একটি উপন্যাস, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। নাম শুনে মনে হতে পারে যে কবিতা, বাট এটা কি? এটা হচ্ছে একটা উপন্যাস। যোগাযোগ, এগুলো হচ্ছে তার উপন্যাস। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলি হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার যে জীবনাবসান সেটি ঘটে 1941 সালের 7 আগস্ট। বাংলা হচ্ছে 1348 সনের 22শে শ্রাবণ। তাহলে এই হলো আমাদের রবি ঠাকুরের সমগ্র জীবনটি। এখন এখানে একটা কথা বলা হয়েছিল যে 20 শতকে রচিত যে গল্পগুলো, সেগুলো কি হয়েছে যে গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। তাহলে আমরা যখন এই গল্পটা পাঠ করবো, এই গল্পের মধ্যে ঠিক আমরা একই বৈশিষ্ট্যটা দেখব, যে সেখানে ওই সময়কারে যে নারীর অবস্থান, নারীর সামাজিক অবস্থান, নারীর জীবন ব্যবস্থা বা নারীর জীবনটা কেমন হতো, এবং একই সঙ্গে যাত্রা অভিমান বা সেই সময়কার যারা হচ্ছে অর্থবিত্তের মালিক ছিল তাদের সঙ্গে যারা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ছিল, তাদের যে একটা পার্থক্য, সেই পার্থক্য এবং সেই বিভেদটা তিনি তুলে ধরেছেন। তাহলে এর পরবর্তী অংশে দেখব যে আমাদের এই যে আমাদের হচ্ছে অপরিচিত গল্প আছে, এই গল্পের যে শব্দার্থ টিকাগুলো আছে, আমরা এই বিষয়গুলো দেখব। দেখো, প্রথমে বলা হচ্ছে যে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে। এই যে কথাটি বলা হচ্ছে, এটি কেন বলা হচ্ছে? এটি বলছে হচ্ছে আমাদের গল্পের যে প্রধান চরিত্র অনুপম, সে বলছে যে
সে হচ্ছে পড়াশোনা করেছে কিন্তু সে আবার নিজেকে একই সঙ্গে কি বলছে মাকাল ফল, মানে অন্তঃসার শূন্য, যে উমেদারি নাই কিন্তু সে পড়াশোনা শেষ করে বসে আছে। তারপরে দেখো ফলের মতো গুটি, যে গুটি যেমন একসময় পূর্ণ ফলে পরিণত হয়, ঠিক একই রকমভাবে অসম্পূর্ণ সারবতা প্রকট হয়ে ওঠে নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপমের ব্যবহৃত উপমা। আমরা বলেছিলাম যে উপমাটা হচ্ছে যখন দুইটি বস্তুর মধ্যে তুলনা হবে সেটিকে আমরা কি বলবো, উপমা বলবো। মাকাল ফল মানে হচ্ছে অন্তঃসার শূন্য, যে দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল, যেটাকে আমরা বলি হচ্ছে মাকাল ফল। তাহলে আমাদের এরপরে যে শব্দার্থগুলো আছে, যে অন্নপূর্ণা, এটি হচ্ছে দেবী দুর্গাকে বোঝানো হয়, যে যিনি হচ্ছে অন্নের দেবী হিসেবে যাকে মানা হয়। এরপরে দেখো যে গজানন, গজানন মানে হচ্ছে যে গণেশ, গজানন মানে হচ্ছে গজ আনন যার, আনন মানে কি, আনন মানে হচ্ছে মাথা, ঠিক আছে, যেমন হচ্ছে দশানন, দশ মাথা যার, সেরকম এই যে যার উপপদ তৎপুরুষ, তাই না, যে গজ আনন যার, সরি বহুব্রী, বহুব্রী সমাস। তাহলে এটার দ্বারা কি বোঝানো হচ্ছে, গণেশকে বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, মানে ওই গজাননের ছোট ভাইকে কার্তিক, সেই কার্তিককে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। দেবী দুর্গার দুই পুত্র অগ্রজ গণেশ ও অনুজ কার্তিক, মানে যেটা বললাম ওইটা আর কি। এরপর দেখো ফল্গু, ফল্গু কি ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী, নদীটির ওপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত, মানে অনেকটা যে চোরা বালির মতো, যে উপর দেখে মনে হয় যে বালি কিন্তু ভিতরে আবার পানির একটা ধারা প্রবাহিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এখানে অনুপমা যে মামা, সেই মামার কথা বলা হচ্ছে। এরপর দেখো গন্ডুস, গন্ডুস মানে হচ্ছে যে খুবই সামান্য জল, সেটাকে বলা হচ্ছে গন্ডুস, যেমন বলে না কেসে গন্ডুস, কেঁচো গন্ডুস, ঠিক সেরকম। এবার দেখো অন্তপুর, অন্তপুর মানে হচ্ছে যে ওই সময়কালে যে বাসাটা থাকতো, বাসার একটা থাকতো হচ্ছে বাহির, আরেকটা থাকতো অন্দর। এই অন্দরে বিশেষত হচ্ছে যারা মহিলা বাড়ির তারা হচ্ছে সেখানে থাকতো, এবং ক্ষেত্র বিশেষে সেখানে বাড়ির যে কর্তা তার যে একটা যাওয়া আসা ছিল, এবং খুবই সীমিত সংখ্যক মানুষই সেখানে যাতায়াত করতে পারতো। তাহলে অন্তপুর মানে বুঝতেছি যে অন্দরমহল বা ভেতর বাড়ি। এরপরে দেখো স্বয়ংবরা, যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। এটা আসলে প্রাচীন একটা রীতি ছিল, যে এটা তুমি যদি রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পারবো, যে স্বয়ংবরের একটা প্রথা, রীতি। গুড়গুড়ি, গুড়গুড়ি হচ্ছে এক কথায় যে এক ধরনের তামাক্ষর যন্ত্র। তুমি যদি বাংলা কখনো মুভি দেখে থাকো সেখানে দেখবে, যে তুমি যদি লাল সালো মুভি দেখো সেখানে কিন্তু এই গুড়গুড়ির ব্যবহারটা রয়েছে। এবার হচ্ছে বাধা হুকা, যে সাধারণ মানুষের ব্যবহার হচ্ছে নারিকেলেরটা, যে দেখবো নারিকেলের মালাতে যেটা তৈরি করা হয় ওটাকে বলা হচ্ছে বাধা হুকা। এটা হচ্ছে তামাক্ষর যন্ত্র আর কি। উমেদারি মানে হচ্ছে চাকরি। তারপরে দেখো যে অবকাশের মরুভূমি এক, মানে ওই যে বিষয়টা এরকম যে তার পড়াশোনা, বিষয়টা হচ্ছে যে তার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, এবং পড়াশোনা শেষ হওয়ার ফলে যেটা হয়েছে যে এখন তার সামনে শুধু অবকাশ আর অবকাশ, মানে ছুটি আর ছুটি, তার কোনো কাজ 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 নেই, যার ফলে বলা হচ্ছে যে অবকাশের মরুভূমি এক। কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল, মানে একসময় এদের বংশে অনেক অর্থবিত্ত ছিল, কিন্তু আস্তে আস্তে সেই বিষয়টা আর নাই, কিন্তু এককালে ছিল আর কি। তারপর দেখো পশ্চিমে, পশ্চিম মানে হচ্ছে এখানে ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে আন্দামান দ্বীপ, যেটাকে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হিসেবে জানি, যে ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগর দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসনের শাস্তি দিয়ে আন্দামান বা আন্দামানে পাঠানো হতো। কোন নগর মানে কলকাতার নিকটস্থ একটি স্থান, এটা হচ্ছে অনুভবের মামার সূত্রে আসে এই জায়গাটার নাম। মনু, মনু বলা হয় যে হচ্ছে যে একদম আদি মানব, যে তাকে সাধারণত বলা হয় হচ্ছে মনু। এই মনু থেকেই বলা হয় যে মানব শব্দটি আসছে। তো বিধানকর্তা বা শাস্ত্র প্রণেতা মুনি বিশেষ, ঠিক আছে। এরপর হচ্ছে মনু সংহিতা, মানে এই মনু হচ্ছে যে ধরনের বই রচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন, সেটিকে বলা হচ্ছে মনু সংহিতা। এরপর দেখো প্রজাপতি, প্রজাপতি মানে হচ্ছে বলা আমাদের হচ্ছে ব্রহ্মদেবকে বোঝানো হয়, যিনি হচ্ছে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন হিন্দু ধর্মবিশ্বাস মতে, যেটি বিশ্বাস করা হয়। এবং ইনি হচ্ছে আবার একই সঙ্গে বিয়ের দেবতা, মানে ইনি জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেন। পঞ্চস্বর হচ্ছে মদনদেব, বা তাকে বলা হচ্ছে কামদেব বা প্রেমের দেবতা, ঠিক আছে। তো সে যেটা করে, যে তার একটা মিথ আছে, মিথটা এরকম যে একবার শিব হচ্ছে ধ্যানে ধ্যানে বসছে, কিন্তু ওই সময় দুর্গার ইচ্ছা হয়েছে তার সঙ্গে একটা মিলনের, তো তখন পঞ্চস্বরকে সে দায়িত্বটা দেওয়া হয় হচ্ছে, কারণ তার ফলে হচ্ছে একটা অসুরকে বধ করতে হবে, সেই বধের জন্য। তো পঞ্চস্বর তখন যেটা করে যে
তাকে বাদ মারে এবং যার ফলে শিবের ধ্যানভঙ্গ হয়ে যায় এবং ধ্যানভঙ্গ হওয়ার ফলে সেটাকে তৃতীয় নেত্র দিয়ে ভস্ম করে দেয়, এই একটা বিষয়। এবং সেই ওই যে ছাইটা, ওই ছাইটা যে উড়ে উড়ে বাতাসে মিশে গেল, যার ফলে আমাদের সবার মধ্যে এই প্রেমটা ছড়িয়ে গেছে। কনসার্ট মানে হচ্ছে নানা ধরনের বাদ্যযন্ত্রের অভিজ্ঞতা, আশা করি তোমরা এটা খুবই ভালোভাবে জানো কনসার্ট বিষয়টা। এরপর হচ্ছে শেকড়া। শেকড়া মানে হচ্ছে যে যে হচ্ছে পরীক্ষা করে যে এই সোনাটা কি আসল নাকি নকল, তাকে বলা হচ্ছে শেকড়া, ঠিক আছে। তারপরে বর্বর কোলাহলের মস্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে, মনে করো যে যেরকম করে হচ্ছে ওই যে শিবের যখন অপমান করা হয় হচ্ছে, তখন ওইখানে যে একটা দক্ষযজ্ঞ করে, যেটাকে বলি আমরা দক্ষের যজ্ঞকে ধ্বংস করে, সেরকম একটা বিষয়টা। আর সঙ্গীত সরস্বতীর পদ্মবন মানে হচ্ছে যে সরস্বতী তো সঙ্গীতের বিদ্যার দেবী একই সঙ্গে, তো তার যে পদ্মবন থাকে, যেহেতু তার হাতে দেখবে যে পদ্ম থাকে, সেই বনকে হচ্ছে ধ্বংস করে দিচ্ছে সেটা, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে যে কোষ্টি পাথর। কোষ্টি পাথর মানে হচ্ছে যে যেটি দিয়ে পরীক্ষা করা হয় যে এই স্বর্ণটা আসল কি নকল, সেটাকে বলা হচ্ছে যে কোষ্টি পাথর। তারপরে হচ্ছে যে ইয়ারিং। ইয়ারিং মানে কি? ইয়ারিং মানে হচ্ছে কানের দুল, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো যে অনুপম নিজের বিবাহযাত্রার পরিস্থিতি বর্ণনায় সুরশূন্য বিকট কোলাহলকে সঙ্গীত সরস্বতীর পদ্মবন্দলিত হওয়ার জন্য ঘটনার সঙ্গে তুলনা করেছেন। এরপরে হচ্ছে যে উপঢৌকন বা ভেট মানে হচ্ছে যৌতুক, এখানে যৌতুককে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে যে এই যে ভেট মানে হচ্ছে যে বিয়ের যৌতুক ও আনুষঙ্গিক খরচ বোঝাতে এটাকে বোঝানো হয়েছে। এটা কি? এটা হচ্ছে ভেট, ঠিক আছে, মানে উপহার যেটি আর কি। এরপর দেখো যে মকর বা কুমিরের মুখাকৃতিযুক্ত হাতে পরিধেয় অলঙ্কার বিশেষ, এটি হচ্ছে এই যে মকর মুখ মোটা একখানা বালা না, মকর মানে হচ্ছে কুমির, ঠিক আছে, তো কুমিরের মতো আর কি। তারপর হচ্ছে কানের দুল মানে হচ্ছে ইয়ারিং, ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। এরপরে যে সানাই, ঢোলক, কাশি এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান, যেটাকে বলা হচ্ছে। তারপরে এক ধরনের খনিজ ধাতু বা মিকা, অভ্র, এই অভ্রকে বলা হচ্ছে এটি। তারপর হচ্ছে যে অভ্যন্তরী ঝাড়বাতি। তারপর হচ্ছে যে সব রকমের বন্ধন থেকে মুক্তি পাওয়া, পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ হচ্ছে কলিযুগ, কলিকাল। তারপর হচ্ছে পাকস্থলী। তারপরে এখানে দেখো কেন আমাদের মোটামুটি যেগুলো শব্দার্থ আছে আর কি, মোটামুটি তোমাদের জানার প্রয়োজন, আমরা জানলাম। আর বাকিগুলো আমরা যখন মূল পাঠ পড়বো, সেই মূল পাঠ পড়ার সময় আমরা সেগুলো বলে দেবো আর কি, ঠিক আছে। এখন আমরা আমাদের অপরিচিত যে গল্পটি আছে, এই গল্পের যে পাঠ পরিচিতি, সেই পাঠ পরিচিতি সম্পর্কে জানবো। দেখো পাঠ পরিচিতিতে প্রথমে বলা হচ্ছে যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী, নামটা একটু খেয়াল করবে। প্রমথ চৌধুরী মানে হচ্ছে তখন চলিত ভাষার তিনি প্রবর্তক, তার মানে রবীন্দ্রনাথ যে সাধু ভাষায় লিখছিল, সেই সাধু ভাষার ভঙ্গি থেকে বের হয়ে চলিত ভাষাটিতে লেখার যে একটা তার সূচনা, তার মানে এই প্রমথ চৌধুরীর মধ্য দিয়ে তার কি সেই সূচনাটা তৈরি হয়েছে। এবং বলা হচ্ছে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজ পত্র। কি পত্র? সবুজ পত্র, যেটি প্রমথ চৌধুরী সম্পাদনা করতেন 1321 বঙ্গাব্দ, মানে 1914 সালের কার্তিক সংখ্যায়। তখন মনে করো বাংলা মাসের নাম অনুযায়ী বিভিন্ন সংখ্যা বেরোতো, যার জন্য বলা হচ্ছে এটি কার্তিক সংখ্যায়। এবং এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে, ঠিক আছে, মানে তৃতীয় সংস্করণ আর কি। অপরিচিতা গল্পে অপরিচিত বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথা নির্মম বলি হয়েছে, যেমন নারীদের গল্প ইতপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, যেমন হৈমন্তী। কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজ গেড়ে বসে ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় বৃদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জওয়ানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপমের 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত, মানে ক্লাইম্যাক্স। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনের কথাটি।
বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যা লগ্ন ভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খলনের অকপট কথামালা, অনুপমের বিবৃতির সূত্র ধরে এই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমন একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কৃতিত্ব হয়েছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের গল্পের যে পাঠ পরিচিতি অংশ ছিল, যে গল্পের যে মূল যে কথাগুলো, যে কি উদ্দেশ্যে আমাদের লেখক রচনা করেছেন এবং কি উদ্দেশ্য তিনি এখানে প্রকাশ করেছেন, সেই বিষয়গুলোই আমরা জানলাম। এবং এইখান থেকে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং একই সঙ্গে আমাদের যে বহু নির্বাচনী অংশের যে এমসিকিউর উত্তরগুলো তৈরি করাই এখান থেকেই সাধারণত দেওয়া হয়ে থাকে। তো এই অংশটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং খুবই ভালোভাবে পড়বে।